সাহিত্য ভাণ্ডারের অসাধারণ গল্পের সমাহার ফিকশন দুনিয়ায় সকলকে জানাই সুস্বাগতম। সঙ্গে রয়েছে আমি দিব্যেন্দু, আর আজ আপনাদেরকে শোনাবো তারানাথ তান্ত্রিকের গল্প। অন্বেষা ঘোষের কলমে দুরূহ শ্মশান। আজকের গল্প পাঠ অর্থাৎ বিভূতির চরিত্রে থাকছে অভিক সাহা। গল্পের বিভিন্ন চরিত্রে থাকছে সৌরদীপ, সূর্য, শুভম, দুর্বা, অর্ণবী ও বৈশম্পায়ন। সাউন্ড ডিজাইন, প্রচার অঙ্কন, পরিচালনা ও একটি বিশেষ চরিত্রে আমি দিব্যেন্দু গোস্বামী। শব্দ সংযোজনে থাকছে সুদেষ্ণা মণ্ডল। তাহলে শুরু করা যাক আজকের বিশেষ নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প দুরূহ শ্মশান। ভোর 4টের আগে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম। একটু এগিয়ে গিয়ে দেখি কিশোরীও আসছে। আজ পৌষ সংক্রান্তি। ইচ্ছে ছিল কিশোরী আর আমি গঙ্গাসাগরে যাব, কিন্তু আমার ছুটি মঞ্জুর না হওয়াতে যেতে পারলাম না। তাই বাগবাজার ঘাটের উদ্দেশ্যে দুজনে রওনা হলাম। ঘাটে এসে দেখি বেশ ভিড়। এই হাড় হিম করা ঠান্ডায় মা গঙ্গাকে স্মরণ করে কোনো রকমে কটা ডুব দিয়ে স্নান সেরে দুজনে পোশাক বদলে সামনের মন্দিরে পুজো দিয়ে যখন বাগবাজারের বিখ্যাত তেলে ভাজা কিনে বাজার করে বড় রাস্তায় পা দিলাম, তখন আকাশে মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। পা চালিয়ে মঠ লেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে এসে দেখি দরজা বন্ধ। হালকা করে ধাক্কা দিতেই চারি দরজা খুলে দিল। একগাল হেসে বলল, কাকা বাবুরা এসে গেছেন, আসুন আসুন। বাবা মশাই গঙ্গা স্নান সেরে পুজো দিয়ে ফিরবেন। আপনারা বৈঠকখানায় বসুন, আমি চা নিয়ে আসছি। কিশোরী বাধা দিয়ে বলল, আরে না না চারিমা, ব্যস্ত হতে হবে না। ঠাকুর মশাই আসুক, তারপর নয় চা দিও। এখন বাজারটা নাও। আর আজ কি মনে আছে তো? কিশোরীর প্রশ্ন শুনে চারি হেসে বলল, তার মনে নেই কাকা বাবু? আজ যে আমরা সবাই মিলে একসাথে মধ্যাহ্ন ভোজন করব। খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা আর চাটনি। কি চলবে তো কাকা বাবু? কিশোরী লাফিয়ে বলে উঠল, চলবে মানে? এ যে দৌড়বে! একে মেঘলা দিন, তার উপর হাড় কাঁপানো শীত, আর সর্বোপরি চারি মায়ের দেবী অন্নপূর্ণার মতো হাতের রান্না। উফ উফ উফ, ভেবেই একেবারে খিদে পাচ্ছে। কি বলো হে বিভূতি? আমি হেসে বললাম, হ্যাঁ তা তো ঠিক। চারি মায়ের রান্নার স্বাদ দেবী অন্নপূর্ণার মতো একেবারে। দরজার সামনে কখন যে তারানাথ ঠাকুর মশাই এসে গেছেন খেয়াল করিনি। ঠাকুর মশাইয়ের গলার স্বরে চমকে পিছনে তাকালাম। উনি বললেন, এই হে বাবু, সব যে দেখছি দুয়ার আগলে দাঁড়িয়ে আছো, তা কি নিয়ে মশকরা হচ্ছে শুনি? চারি বলল, বাবা মশাই আগে ভিতরে আসুন, প্রসাদের পাত্রটা আমায় দিন। ভিজে পোশাক পাল্টে শুকনো পোশাক পরে কাকাবাবুদের নিয়ে বৈঠকখানায় বসুন, আমি চা নিয়ে আসছি। এই বলে চারি অন্দরে চলে গেল। তারানাথ হেসে বললেন, চারি মা আমার গিন্নি হয়ে গেছে, খুব শাসনে রেখেছে আমায়। আসলে বয়স হচ্ছে তো, ভিজে পোশাকে বেশিক্ষণ থাকলে কাশির সমস্যা হয় আর কি। সে যাই হোক, এসো এসো, তোমরা ভেতরে বসবে, চলো। এই বলে ঠাকুর মশাই পোশাক পাল্টাতে পাল্টাতে চলে গেলেন। আমি আর কিশোরী আরাম করে বৈঠকখানায় বসলাম। কিছুক্ষণ বাদে তারানাথ আর চারি একসাথে এলেন। চারি আমাদের হাতে প্রসাদ দিয়ে
চা তেলে ভাজা রেখে চলে গেল রান্নার জোগাড়ে। জল খাবার খেয়ে যখন তারানাথ কিশোরীর দেওয়া পাসিং শোয়ের প্যাকেট থেকে সিগারেট ধরিয়ে আরাম করে বসলেন, তখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কিশোরী বলল, ঠাকুর মশাই, আজ কিন্তু আপনার কাছ থেকে এক অন্য ধরনের গল্প শুনতে চাই, যা আগে আপনি কোনোদিন শোনাননি। তারানাথ বললেন, আচ্ছা বেশ বেশ, তবে আজ পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে তোমরা আমার গঙ্গাসাগরের অভিজ্ঞতার কাহিনী শোনো। এই বলে তারানাথ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন। প্রথমবার আমি যখন গঙ্গাসাগরে গিয়েছিলাম তখন এক সিদ্ধ পুরুষের দেখা পেয়েছিলাম। তিনিও সবার মতো একই কথা বলেছিলেন আমায়, যে আমার অনেক সাধু সঙ্গ হয়েছে, ভবিষ্যতে আরও হবে, কিন্তু গৃহত্যাগী সন্ন্যাসী হওয়া হবে না, উল্টে পুরোপুরিভাবে সংসারী হব, কিন্তু যা শক্তি অর্জন করব তাই দিয়ে চিরকাল মানুষের মঙ্গল করে যাব। এতটা বলে আশীর্বাদ করে একটা একমুখী রুদ্রাক্ষ দিয়ে আমায় বলেছিলেন, চিরকাল এটা সঙ্গে রাখবি, বিপদে মুক্তি পাবি, তোর সাথে আবার দেখা হবে। সাষ্টাঙ্গে প্রণাম করেছিলাম সেই দিব্য পুরুষকে। আশীর্বাদ করে উনি চলে গেলেন। তারপর দুদিন কেটে গেল, আর তার দেখা আমি পাইনি। কিছুক্ষণ চুপ করে থেকে তারানাথ আবার বলতে শুরু করলেন, দ্বিতীয়বার যখন গঙ্গাসাগরে গেলাম, বলতে পারো এক আকর্ষণ অনুভব করলাম। সেবার গঙ্গাসাগর যাওয়ার আমার পরিকল্পনা ছিল না। একটা কাজে মেদিনীপুর গিয়েছিলাম। কাজ শেষ করে ট্রেনে করে হাওড়া স্টেশনে এলাম। তখন সকাল 8টা, 8:30 হবে। দেখি স্টেশনে খুব ভিড়। দেশের বিভিন্ন স্থান থেকে বাক্স টাস্ক নিয়ে প্রচুর মানুষজন ও সাধু সন্তদের দেখা পেলাম। তখনই আমি ঠিক করলাম আমিও যাব গঙ্গাসাগরের উদ্দেশ্যে। সেদিন বাড়ি ফিরে এলাম রাতে একটা ঝোলা গুছিয়ে নিয়ে। পরের দিন খুব ভোরে গঙ্গা মায়ের উদ্দেশ্যে প্রণাম করে বেরিয়ে পড়লাম। তারপর ট্রেন, বাস এবং শেষে একটা নৌকা করে গঙ্গাসাগরের দিকে এগিয়ে চললাম। আমরা নৌকাতে 15-16 জন ছিলাম। আমাদের মতো আরো নৌকা এগিয়ে চলছে। হঠাৎ চোখ পড়ল নৌকায় বসে থাকা মাঝবয়সী এক মহিলার দিকে। চুপচাপ একটা আড়ষ্ট ভাব লক্ষ্য করলাম তার ভেতর। সারা মুখ জুড়ে যেন দুশ্চিন্তা, কেমন যেন অস্বস্তি অনুভব হলো আমার। ভাবছি ইনি কি একা, সঙ্গে কি তার পরিজনেরা নেই? যাই হোক, নৌকা পৌঁছলো সাগর পাড়ে যখন, তখন প্রায় সন্ধ্যা হয়। আমি একটা তাঁবুতে আশ্রয় নিলাম। সারাদিনের ধকলে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। নদীতে গিয়ে মুখ হাত পা ধুয়ে তাঁবুতে এসে বিশ্রাম নিলাম। কিছুক্ষণ পর আমাদের তাঁবুতে 3-4 জন ছেলে এসে শাল পাতায় করে খিচুড়ি তরকারি সকলকে দিয়ে চলে গেল। খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। পরের দিন খুব ভোরবেলা ঘুম ভেঙে গেল। দেখলাম অনেকেই উঠে পড়েছে। ভীষণ ঠান্ডা হাওয়া বইছে। আমি তাঁবুর বাইরে এসে আশপাশ দেখতে লাগলাম। তখন চোখে পড়ল একটু দূরে একজন বসে আছে, একটা গরম চাদরে আপাদ মস্তক জড়িয়ে। দূর থেকে বোঝা যাচ্ছে না তিনি পুরুষ না নারী। বলতে পারো কৌতূহলের বশে তার দিকে হাঁটতে লাগলাম। কিছু মানুষজন নদীর দিকে যাচ্ছে, কেউ বা আশেপাশের খাবারের দোকানে যাচ্ছে। এই দেখতে দেখতে আমি সামনে এসে দেখলাম সেই চাদরে অনাবৃতা আর কেউ না, আমাদের নৌকার সহযাত্রী সেই মহিলাটি। উনি মুখ তুলে আমার দিকে চাইলেন, তারপর উঠে এসে প্রণাম করলেন আমায়। আমি আশীর্বাদ করে তাকে জিজ্ঞাসা করলাম,
মা, আপনার সঙ্গে আর কেউ কি আসেননি? আপনি কি একা এসেছেন? উনি বললেন। হ্যাঁ বাবা ঠাকুর, আমি একাই এসেছি। কি করব আর বলুন, আমায় যে একাই আসতে হলো। ছেলেটাকে ঘরে রেখে এসেছি। ওনার কথায় অবাক হয়ে আবার প্রশ্ন করলাম, অসুবিধা কি ছিল? ছেলেকে আনতেই পারতেন তো, নাকি ছেলে অসুস্থ হয়েছে? তিনি মৃদু হেসে বললেন, না, অসুস্থ না, যদি ওর বাবা এসে পড়ে তাই। আমি ঠিক ওনার কথাটা বুঝতে পারলাম না, আবার জানতে চাইলাম। ঠিক বুঝলাম না, একটু পরিষ্কার করে বলবেন? এবার উনি বললেন, প্রায় 7-8 মাস আগে আমার স্বামী গৃহত্যাগ করে চলে যান। আমরা কিছুই আগে থেকে বুঝতে পারিনি। একদিন দুদিন এমনি করে আজও প্রতিদিন প্রতীক্ষায় বসে থাকি, যদি এসে পড়েন। আমাদের কথার মাঝে একটু দূরে দেখলাম কিছু মানুষের একটা জমায়েত হয়েছে। এক এক করে সবাই খাবার নিয়ে আসছে। তোমরা তো জানোই, অনেক মঠ মিশন সকাল থেকে রাত পর্যন্ত খাবার পরিবেশন করে, যেটা ভান্ডারা বলেও খ্যাত। যাই হোক, আমি সেই মহিলাকে বসতে বলে সেদিকে গেলাম। তারপর দুজনের মতো লুচি তরকারি আনলাম, একটা পাত্র মহিলাকে দিলাম। প্রথমে একটু লজ্জা পেলেও, কিন্তু আমার কথায় পাত্র হাত থেকে নিয়ে খেতে শুরু করলেন। খাওয়া শেষ করে ওনাকে বললাম, মা, আপনি যদি আমায় বিশ্বাস করে সবটা বলেন, তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি, আপনার স্বামীকে যদি ফেরাতে পারি। আমার কথা শুনে ওনার চোখ ভর্তি জল হয়ে গেল। তার কথায় জানতে পারলাম ওনার বাড়ি নদিয়ার একটি গ্রামে। ওনার স্বামীর একটা দোকান আছে, বর্তমানে ছেলে ও মাতে তা চালান। স্বামীর নাম উনি মুখে বললেন না। একটা কলম ও এক টুকরো কাগজ ওনার দিকে এগিয়ে দিলাম। উনি স্বামীর নাম, ছেলের নাম ও গ্রামের নাম লিখে আমার হাতে দিলেন। মহিলার হাতের লেখা দেখে বুঝলাম লেখাপড়া জানা তার। কথাটা শেষ করে ঠাকুরমশাই পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন। বেশ কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে জানালার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, বৃষ্টি থেমেছে, দেখবি আজ রাতে ঠান্ডা খুব বাড়বে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেলা 11টা বেজে গেছে। চারি যে রান্না করছে তার সুবাস আমাদের বৈঠকখানা থেকে অনুভব করলাম। কিশোরী ঠাকুরমশাইকে গল্প শুরু করার জন্য তাড়া দিয়ে বলল, আরে ও ঠাকুর মশাই, বাইরে কালো মেঘ দেখে আপনিও জমে গেলেন নাকি? তারপর কি হলো বলবেন তো? তারানাথ হেসে বললেন, রোসো হে কিশোরী, রোসো রোসো। এত অস্থিরতা শরীরের পক্ষে ভালো না বাবা। দাঁড়াও দাঁড়াও, আগে একটু চা খাও, তারপর না হয় গল্প শোনো। এই বলে তারানাথ চারিকে ডাক দিলেন। ও চারি, চারি মা, একটু চা খাওয়াবি রে মা। ভিতর থেকে চারি বলল, হ্যাঁ বাবা মশাই, দিচ্ছি। ঠাকুরমশাই আবার বাইরের দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন। আমি জানি উনি পরের ঘটনাগুলো উনার স্মৃতিপটে সাজিয়ে রাখছিলেন। চারি চা দিয়ে চলে গেল। ঠাকুরমশাই চা শেষ করে আমাদের বসতে বলে ভিতরে গেলেন। আমরাও চা পান করে বারান্দায় গেলাম। একটা করে সিগারেট খেয়ে এসে বসলাম নিজ নিজ স্থান। খানিক বাদে ঠাকুরমশাই এসে বসলেন নিজের জায়গায়। আমাদের দিকে কিছুক্ষণ চুপ করে চেয়ে আবার বলতে শুরু করলেন, মহিলাকে জানালাম তার বাড়ি আমি যাব,
যাওয়ার যে একটা কারণ আছে তা ওনাকে আর বলিনি। যাই হোক, পরের দিন ছিল পবিত্র মকর সংক্রান্তির পুণ্যতিথি। তাই আমি মহিলাকে বললাম, আপনি গঙ্গা মায়ের উপর ভরসা রাখুন, কাল স্নান সেরে পূজা দেবেন, দেখবেন মা আপনার কথা ঠিক রাখবেন। আমার কথায় আশ্বস্ত হয়ে উনি বললেন, বাবা ঠাকুর, আপনি যা বলবেন আমি তাই করব। আপনার কথায় সত্যিই খুব ভরসা পেলাম। আমায় প্রণাম করে উনি চলে গেলেন নিজের তাঁবুর দিকে। তারপর আর কি, পরের দিন স্নান ও পূজা দিয়ে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মহিলাও আমার সঙ্গে ফিরে এলো। শিয়ালদহ স্টেশন থেকে তাকে নদিয়ার ট্রেনে তুলে দিয়ে আমি বাড়ি ফিরে আসলাম। ঠিক দুদিন পর আমি নদিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। খুব ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই সকাল 8টা নাগাদ পৌঁছালাম। স্টেশন থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে চা খেতে খেতে বাড়িটার রাস্তা কোন দিকে তা জেনে নিলাম। হাঁটতে হাঁটতে চলেছি, ভীষণ ঠান্ডা। রাস্তার দুই পাশে সারা মাঠ জুড়ে মরশুমে ফুল ফুটে আছে। কত রকমের ফুল আর তাদের বাহার সত্যি চোখ জুড়িয়ে আসে। আসলে কি জানো, এখানকার বহু মানুষ ফুলের চাষ করে জীবিকা নির্বাহ করে। যাই হোক, হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে প্রবেশ করে একটা মন্দিরের সামনে দাঁড়ালাম। তখন মন্দিরে আরতি চলছে, রাধা গোবিন্দের মন্দির। পূজারী আরতি শেষ করে আমায় জিজ্ঞেস করলেন, আপনাকে আগে কখনো তো এখানে দেখিনি, কোথায় যাবেন? আমি তাকে জানালাম আমার গন্তব্যের কথা। তাই শুনে উনি বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি ওই পথেই যাব। পূজারী মন্দিরের দরজা বন্ধ করলেন। আমরা দুজনে এগিয়ে চললাম। ও হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, যার বাড়িতে যাচ্ছি সেই নিরুদ্দেশ হওয়া ভদ্রলোকের নাম দেখো কথায় কথায় কিন্তু বলা হয়নি। এসব বয়সের জন্য হয়। ভদ্র মহিলা লিখে দিয়েছিলেন তার স্বামীর নাম হরিহর হালদার, ছেলের নাম গৌর শঙ্কর হালদার। পূজারীর সঙ্গে চলতে চলতে হরিহর বাবুর কথা উঠতেই উনি বললেন, কি যে হয়ে গেল ঠাকুর মশাই, হরিহরের মতো ভালো মানুষের এরকম বাড়ি ছেড়ে চলে যাওয়া এক অবাক করা বিষয়। হরিহর, তার স্ত্রী ও ছেলে সবাই খুব ভালো মানুষ। প্রতিদিন সকালে হরিহরের স্ত্রী বিমলা ঝুড়ি ভর্তি করে ফুল নিয়ে আসতো। ভারী ভক্তিমতী সে, কিন্তু হরিহর নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর সেই লক্ষ্মীমন্ত মেয়েটা কীরকম যেন হয়ে গেল। তাই ভাবি, কে যে ওদের সংসারটার হাল এরকম করলো। কথাটা শেষ করে সেই পূজারী একটা বাড়ি দেখিয়ে বললেন, এই বাড়িটি হরিহরের বাড়ি, আর আমার বাড়ি এই রাস্তার শেষ বাড়িটা। যখন এসেছেন একবার যদি আসেন। আমি বললাম, আজ আর সময় হবে না, হরিহরের স্ত্রী ও তার ছেলের সাথে কিছু আলোচনা আছে, তাই শেষ করেই আমি ফিরতে হবে। পূজারী মৃদু হেসে বললেন, হ্যাঁ বেশ, এরপর যখন আসবেন তখন কিন্তু আসতেই হবে। আমি সম্মতি জানিয়ে মাথা নাড়লাম। তারপর দুজনেই দুজনকে হাত জোড় করে নমস্কার জানালাম। পূজারী এগিয়ে চলে গেলেন। আমি বাড়িটার সামনে এসে দেখলাম একটা কাঠের আগুন, পাকা একতলা ছোট্ট একটা বাড়ি, চারিদিকে বাঁশের বেড়া দেওয়া। আগুন খুলে ঢুকতেই আমার শরীরটার মধ্যে একটা ঝাঁকুনি বলতে যা বোঝায় তাই হলো।
আমার কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল। হরিহর নিজের থেকে নিরুদ্দেশ হয়নি, ওকে কোনো অপশক্তি ঘর ছাড়া করেছে। সামনের দিকে চেয়ে দেখি 17-18 বছর বয়সী একটা ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি গৌরশঙ্কর? সে মৃদু হেসে আমায় প্রণাম করে বলল, আগে হ্যাঁ ঠাকুরমশাই, আমার নাম গৌরশঙ্কর। সে আমায় তাদের ঘরের ভিতর নিয়ে গেল। একটা তক্ত বসের উপর আমি বসলাম। সে তার মাকে খবর দিতে ভিতরে চলে গেল। কিছুক্ষণ বাদে গৌরশঙ্করের সাথে বিমলা দেবী এলেন। আমাকে প্রণাম করে হাসি মুখে জিজ্ঞেস করলেন, বাবা ঠাকুর, এখানে আসতে অসুবিধা হয়নি তো? এখানে আসতে যে অসুবিধা হয়নি তা আমি জানালাম। বিমলা দেবী বললেন, আগে আহারাদি সেরে নিন, তারপর না হয় কথা হবে। আপনি সেই ভোরবেলায় বেরিয়েছেন, এখন অনেকটা বেলা হয়ে গেছে। এই বলে বিমলা দেবী ভেতরে চলে গেলেন। গৌরশঙ্কর আমায় জানালো তাকে দোকান খুলতে যেতে হবে। এই কথা শুনে আমি গম্ভীর মুখে বললাম, কিন্তু তোমাকেও আমার দরকার আছে কিছু বিষয় জানার জন্য। গৌর জানালো সে ঘন্টাখানেক পর চলে আসবে। বিমলা দেবী একটা আসন পেতে থালা ভর্তি লুচি, বেগুন ভাজা, আলুর দম ও মিষ্টি সাজিয়ে রেখে আমায় বলল, ঠাকুরমশাই, সামান্য এই আয়োজন, কিছু মনে করবেন না। আমি এই কথা শুনে বললাম, কি যে আপনি বলছেন, এত কিছু আমি খাই কি করে বলুন তো? তবে এই কথা তোমাদের বলতে পারি, আমার বেশ খিদেই পেয়েছিল। কিন্তু যাই হোক, খাওয়া শেষে আমি বাড়ি চারপাশ ঘুরে দেখতে থাকলাম। ইতিমধ্যে গৌর দোকানে চলে গেছে। হঠাৎ বাড়ির পশ্চিম দিকে দেখলাম একটা পেয়ারা গাছ, কিন্তু ওটা মৃত প্রায়। গাছের ডালে পাতা নেই বললেই চলে, কেমন যেন গাছটা ঝিমিয়ে আছে। তার আশেপাশে কিছু গাছ ছিল, ফুল গাছ জাতীয়, কিন্তু সবই মৃত প্রায়। কিন্তু বাড়ির অন্য দিকের গাছগুলো সবই তরতাজা। ব্যাপারটা ভারী ভাবালো আমায়। কিছুক্ষণ পর আমি ঘরে এসে বিশ্রাম নিলাম। কখন যে চোখটা লেগে গেছিল তা বুঝতে পারিনি। হঠাৎ গৌরের গলা বেয়ে উঠে বসলাম। গৌর আমার কাছে জানতে চাইল আমার শরীরটা ঠিক আছে কিনা। তাকে আশ্বস্ত করে আমি বললাম, ঠিকই আছে বাবা। ওকে বসতে বলে একটু জল পান করে কিছু প্রশ্ন করলাম। ও এক এক করে জানালো, বাবা দোকানে একাই বসতেন। ঠিক 8-9 মাস আগে এক তান্ত্রিক বাবার দোকানে আসেন। বাবা তাকে প্রণাম করে দোকানে বসায় এবং ফল মিষ্টি দিয়ে তার সেবা করেন। এরপর মাঝে মধ্যেই সেই তান্ত্রিক দোকানে আসতে থাকেন। প্রথম 2-1 বার মাও আমাকে বাবা সে কথা জানিয়েছিলেন, কিন্তু তান্ত্রিক যে প্রায় দোকানে আসতো সে কথা আমি জানতে পারি বাবা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর অন্য দোকানদারদের কাছ থেকে। বাবা যেদিন ঘর ছেড়ে চলে যান তার 2 দিন আগে ভোর রাতের দিকে একটা শব্দ শুনে সবাই বাইরে আসি। বাগানে এসে শব্দটা স্পষ্ট হলো, বুঝলাম কেউ মাটি কোপাচ্ছে। হঠাৎ বাড়ির পশ্চিম দিকে তাকিয়ে দেখি পিয়ারা গাছের নিচে একজন কিছু একটা করছে। ঘুম চোখে বুঝতে পারিনি। তারপর এগিয়ে যেতেই দেখি বাবা সেখানে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা এখানে কি করছো? বাবা দায়সারাভাবে উত্তর দিয়ে চলে গেল। আসলে ঠাকুরমশাই, বাবাই তো বাগানের পরিচর্যা করেন আর খুব ভোরেই ওঠেন, তাই আর কি। গৌরকে কথাটা শেষ না করতে দিয়েই আমি বললাম, আচ্ছা চলো আমার সাথে, যদি কোদাল থেকে সঙ্গে নাও। এরপর
আমিও গৌর পেয়ারা গাছের তলায় এসে দাঁড়ালাম। গৌর আর আমার গাত্রবন্ধন করে কোদালটা দিয়ে ধীরে ধীরে মাটি কাটতে থাকলাম। আমি যা ভেবেছিলাম অবশেষে তার সন্ধান পেলাম। একটা লাল কাপড়, সেটা খুলে দেখলাম একটা নরহার। গৌর অবাক হয়ে দেখছিল। আমি তাকে বললাম, আচ্ছা চলো আগে এই লাল কাপড়টা আর ওই হারটা দাহ করি, তুমি কিছু কাঠ এনে দাও আমায়। তারপর সেই কাপড় ও হার পরিয়ে দিয়ে গঙ্গা জলে সেই স্থান পবিত্র করে ঘরে এসে বসলাম। বিমলা দেবী ও গৌরকে বললাম, এই কাজ সেই তান্ত্রিক করিয়েছেন হরিহর বাবুকে দিয়ে, যার প্রভাবে এই বাড়ি ও তার পরিবারের কথা হরিহর বাবুর কোনোদিনও মনে পড়বে না। তবে আমি এই বাড়ি বন্ধন করে দিয়ে যাব, যাতে কোনো অপশক্তির প্রভাব আপনাদের উপর না পড়ে। এদিকে বেশ বেলা হয়ে এসেছিল। আমি ভেবেছিলাম ফিরে আসব, কিন্তু বিমলা দেবী কিছুতেই মধ্যাহ্নের খাবার না খাইয়ে আমায় ছাড়লেন না। যাই হোক, সামনে একটা পুকুর ছিল, সেখান থেকে স্নান পর্ব শেষ করে ঘরে এসে বসলাম। কিছুক্ষণ পর বিমলা দেবী খাবার বেড়ে আমায় বসতে বললেন। বসে দেখি এলাহি ব্যাপার, ভাতের সঙ্গে মুগ ডাল, 2-3 রকমের ভাজা, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি, কাতলা মাছের কালিয়া, চাটনি, দই মিষ্টি। আমার সাথে গৌরও খেতে বসেছিল। কি আর বলবো তোমাদের, বিমলা দেবীর হাতের রান্না এক কথায় অসাধারণ। তারপর খাওয়া পর্ব শেষ করে বিশ্রাম নিলাম। সূর্যাস্তের পর বেরিয়ে পড়ব ঠিক করে রেখেছিলাম। গৌর একটা গরুর গাড়িকে বলে রেখেছিল সেই বিকেলে আমায় স্টেশন অবধি ছেড়ে দিত। হাতে সময় আছে ভেবে শুয়ে পড়লাম। ঘুম যখন ভাঙলো তখন দেখি আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে। সে কি বৃষ্টি, যেন ইন্দ্রদেব আজই সব ভাসিয়ে দেবেন। দরজাটা খোলাই ছিল। গৌর এসে আমায় বলল, ঠাকুরমশাই যাবেন কি করে? গরুর গাড়ি আসবে কিনা বুঝতে পারছি না। আমি বললাম, হ্যাঁ তাই তো আমিও ভাবছি। বিমলা দেবী 1 কাপ চা নিয়ে এসে আমায় বললেন, বাবা ঠাকুর, আজ রাতটুকু এখানে থেকে যান, বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না। সেদিন রাতে আর আমার ফেরা হলো না। রাতে পাঁঠার মাংস ও লুচি খেয়ে আমার ঘরে শুতে এলাম। শোয়ার আগে আমার ঝোলার মধ্যে থেকে মুখশুদ্ধির একটা কৌটো বার করলাম। তার পাশেই দেখলাম আর একটা ছোট্ট কৌটো রাখা আছে। সেটা খুলে দেখলাম কৌটোর মধ্যে সেই সাধুর দেওয়া একমুখী রুদ্রাক্ষটা রাখা আছে, যার কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। কি মনে করে রুদ্রাক্ষটা বালিশের তলায় রেখে দিলাম। তারপর মাঝ রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কি আমার সাথে এতক্ষণ কে কথা বলছিলেন? সাধু কোথায় গেলেন? সারা গা ঘামে ভিজে গেল আমার। ধড়মড়িয়ে খাটে উঠে বসলাম। কি বলবো তোমাদের, সেই সাধু যিনি আমাকে গঙ্গাসাগরে একমুখী রুদ্রাক্ষ দিয়েছিলেন, স্পষ্ট শুনেছিলাম তিনি আমায় হরিদ্বার যেতে নির্দেশ করলেন এবং বললেন, মনে আছে এই রুদ্রাক্ষ তোকে ও মানুষকে বিপদ থেকে রক্ষা করবে। দেরি করিস না, তুই যে কাজে হাত দিয়েছিস সে কাজটা আগামী অমাবস্যার আগে শেষ করতেই হবে, না হলে হরিহরকে বাঁচাতে পারবি না। তখন আমি ভাবছিলাম সেই সাধু বাবা হরিহরের কথা জানলেন কি করে, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। যাই হোক, 3 দিন পর অমাবস্যা।
হাতে সময় নেই বললেই চলে। হরিদ্বার তো কম দূরে নয়, যা করার খুব শীঘ্রই করতে হবে। ঠিক করলাম, আর বাড়ি ফিরবো না। ভোর ভোর আমি বিমলা দেবী ও গৌর শঙ্করকে বিদায় জানিয়ে স্টেশনে এসে ট্রেন ধরলাম। মাঝ পথে আমায় ট্রেন পাল্টাতে হল। সেদিন পুরো রাত ট্রেনে কাটিয়ে পরের দিন রাতে হরিদ্বার এসে পৌঁছালাম। ওখানে তখন ভীষণ ঠান্ডা, তাই লোকজনের ভিড় অনেক কম। একটা আশ্রমে এসে আশ্রয় নিলাম। সামান্য আহরাদি সেরে বিছানা করে শুয়ে রইলাম। ভাবতে থাকলাম, হরিদ্বার তো আসা হলো, কিন্তু হরিহরের খোঁজ কিভাবে পাব, তাকে কিভাবে উদ্ধার করব, কিছুই জানা নেই আমার। পরের দিন ভোরে গরম গরম চা খেয়ে বেরিয়ে পড়লাম গঙ্গার দিকে। শীতকাল, তাই ভোর হলেও আলো সেভাবে ফোটেনি, তাই বেশ ফাঁকাই ছিল। আমি ঘাটির একটা সিঁড়িতে এসে বসলাম। মাথায় একরাশ চিন্তা নেই। হঠাৎই একজন সাধুকে আসতে দেখলাম আমার দিকে। সামনে আসতেই আমি তাকে চিনতে পারলাম। সঙ্গে সঙ্গে পায়ে হাত দিয়ে প্রণাম করে কিছু বলতে যাব, তখনই তিনি সেই সদা হাস্যময় মুখে আমাকে হাত তুলে অভয় দিয়ে বললেন, তোর চিন্তা কি? তোকে আমি তো ডেকে এনেছি। এবার যা বলবো মন দিয়ে শোন, সেইভাবে এই কাজটা করবি। এখান থেকে যেতে হবে পশ্চিমে। সেখানে একটা জঙ্গল পাবি, তার মাঝে একটা শ্মশান। সেখানেই দেখা পাবি হরিহরের। যে তান্ত্রিক হরিহরকে বশ করে রেখেছে সে খুব সাংঘাতিক। শুধু বশ না, হরিহরের স্মৃতিশক্তিও লোপ করে দিয়েছে। আজ সেই রাত সেই তান্ত্রিক বিশেষ যজ্ঞ করবে, তারপর হরিহরকে বলি দেবে। যদি একবার এই কাজে সে সফল হতে পারে তবে সে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু তা হতে দেওয়া যায় না। আজ সন্ধে নামার আগে তোকে গঙ্গা স্নান সেরে সেই শ্মশানের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। তোকে একটা মন্ত্র বলে দিয়ে যাচ্ছি, হাতে রুদ্রাক্ষ নিয়ে মুখে মন্ত্রটা জপ করে যাবি। ভয় পাবি না, হরিদ্বারের পূর্ণ ভূমিতে আছিস, ভোলানাথ ঠিক রক্ষা করবেন। এই বলে আমার কানের কাছে ওনার মুখটা এনে একটা মন্ত্র বলে দিলেন। তারপর গঙ্গার দিকে তাকিয়ে প্রণাম করে বললেন, হর হর মহাদেব, হর হর গঙ্গে। বলে চলে গেলেন। তার জলদ গম্ভীর গলায় চারিদিক কেঁপে উঠল। যাওয়ার সময় বলে গেলেন তার সঙ্গে আবার দেখা হবে। এতক্ষণ বলে থামলেন ঠাকুরমশাই, আর ঠিক সেই সময় চারি রান্নাঘর থেকে আমাদের উদ্দেশ্যে বলল, অনেক বেলা হলো যে, আপনারা কি খাবেন না আর? আমি ঘড়ি দেখলাম, প্রায় 2টো বাজতে চায়। ঠাকুরমশাই চারিকে খাবার দেওয়ার জন্য বললেন। একটু পরে চারি এক এক করে থালা সাজিয়ে খাবার নিয়ে এলো। আমি চারিকে আমাদের সঙ্গেই খেতে বসার জন্য বললাম। আমি আর কিশোরী চারির রান্না আগে অনেকবার খেয়েছি। সত্যি ওর হাতের রান্না এক কথায় অপূর্ব। খাওয়ার পর্ব শেষ করে আমি আর কিশোরী বারান্দায় এসে দাঁড়ালাম। প্যাকেট থেকে সিগারেট বের করে ধরালাম। ঠাকুরমশাই ভিতরের ঘরে গেছেন হুঁকা সাজতে। আমরা জানি মধ্যাহ্ন ভোজনের পর ঠাকুরমশাই একটু হুঁকার সেবন করেন, তখন ওনার পাসিং সোডা ঠিক পছন্দ হয় না। সিগারেট শেষ করে আমরা ঘরে এসে বসলাম। ঠাকুরমশাই হুঁকোয় টান দিতে দিতে বললেন, একবার এই ঘটনাগুলো বলা শুরু করলে তখন আর সময়ের জ্ঞান থাকে না। কি বলো হে কিশোরী? কিশোরী হেসে বলল,
ঠিক তাই ঠাকুর মশাই, না হলে আমি এতক্ষণ চারি মায়ের হাতের রান্না না খেয়ে বসে থাকতে পারি? তিনজনেই আমরা হেসে উঠলাম। আবার কিশোরী বলল, নিন ঠাকুর মশাই, তাহলে শুরু করুন। আমি দেখলাম ঠাকুর মশাই কিছু একটা ভাবছেন। নিজের মনে ঘটনাগুলোকে সাজিয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন উনি। তারপর সেই সাধু যা বলেছিলেন সেই মতো আশ্রম থেকে বিকেলের আগেই গঙ্গার দিকে এগিয়ে গেলাম। তোমরা তো জানো ঠান্ডায় আমার খুব একটা অসুবিধা হয় না। আমি গঙ্গা স্নান সেরে সাধুর কথা মতো সেই জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। রাস্তা যে খুব বেশি তা নয়, কিন্তু জঙ্গলের সামনে যখন এলাম তখন দেখলাম জঙ্গলটা বেশ গভীর। হিংস্র জীবজন্তুর থাকাটাই স্বাভাবিক। জঙ্গল দিয়ে কিছুটা হাঁটার পর দূরে একটা ফাঁকা জায়গা দেখতে পেলাম। সেটা যে শ্মশান তা বুঝতে অসুবিধা হলো না। তার ঠিক পাশেই একটা ছোট মন্দির দেখতে পেলাম। শ্মশানের পাশ দিয়ে নদী বয়ে চলেছে। আমি আর না এগিয়ে একটা গাছের ফাঁক দিয়ে সব লক্ষ্য করছিলাম। তখনও সূর্যের আলো আছে। সেই আলোতে দেখলাম নদীর দিক থেকে একজন জল ভর্তি কলসি হাতে নিয়ে মন্দিরের দিকে আসছে। ও হ্যাঁ, একটা কথা তোমাদের বলা হয়নি। আমি যখন বিমলা দেবীদের বাড়িতে গিয়েছিলাম তখন তার কাছ থেকে হরিহর বাবুর একটা ছবি চেয়ে নিয়েছিলাম, কিন্তু ছবিতে দেখেছিলাম হরিহর বাবুর মাথা ভর্তি চুল, আর যাকে দেখলাম তার মাথাটা কামানো। কলসিটা মন্দিরের চাতালে রেখে উনি বেশ কিছু কাঠ একটা ফাঁকা স্থানে রাখলেন। তারপর যজ্ঞের কাঠ যেমন ভাবে সাজায় তিনি সেইভাবে সাজাতে লাগলেন। আমি খুব ধীরে ধীরে এগিয়ে গেলাম। সেখান থেকে তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। আমি নিশ্চিত হয়ে গেলাম যে ইনি হরিহর। মাথা কামানোর ফলে দূর থেকে চেনা যাচ্ছিল না তাকে। হঠাৎ মন্দিরের ভিতর থেকে ঘণ্টার ধ্বনি পেলাম। তারপর দেখি লাল বস্ত্র পরিহিত জটাধারী কাঁধে একটা ঝোলা নিয়ে স্থূলকায় লোক যজ্ঞস্থলের দিকে এগিয়ে আসছেন। উনি আর কেউ নন, সেই ভয়ঙ্কর তান্ত্রিক। আমি সাধুর কথা মতো অপেক্ষা করতে থাকলাম। যজ্ঞস্থলে বসে নানাবিধ নিম্ন বর্গের উপাচার করতে থাকলেন তিনি। হরিহরকে দেখলাম দূরে বসে আছে আর তান্ত্রিকের কথা মতো জিনিস এগিয়ে দিচ্ছে। খানিক বাদে তান্ত্রিক হরিহরকে কাছে ডাকলেন। তার কপালে সিঁদুরের টিপ আর গলায় মালা পরিয়ে দিলেন। তারপর যজ্ঞে অগ্নি সংযোগ করলেন। যজ্ঞের লেলিহান শিখা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে থাকলো। তান্ত্রিক তার গুরুগম্ভীর কণ্ঠে মন্ত্র বলে চললেন। আমি তান্ত্রিকের এই কার্যকলাপ পেছন থেকে দেখছিলাম। হঠাৎই তান্ত্রিক তার বাজ খায় গলায় বলে উঠল, কার এত বড় সাহস? আমার যজ্ঞ ভঙ্গ করতে এসেছিস? যদি সাহস থাকে সামনে এসে দাঁড়া। তান্ত্রিক যখন আমার উপস্থিতি বুঝতেই পেরেছিলেন তখন আমি যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হলাম। আমার থেকে 5-6 হাত দূরে তান্ত্রিক। হাতে সেই এক মুখে রুদ্রাক্ষ নিয়ে সাধুর দেওয়া মন্ত্র জপ করে চললাম। তান্ত্রিক আমার দিকে তাকালেন। উফ, কি ভয়ঙ্কর দৃষ্টি! তার চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। আমি বিচলিত না হয়ে তার চোখে চোখ রেখে বললাম, কেন মানুষের ক্ষতি করে নিজের স্বার্থ সিদ্ধি করছেন? কেন এই যজ্ঞ, কেন এই সাধনা? ছি 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 ছি! আপনার এই অভিলাষে ঈশ্বর বীর হবেন তাকে জানেন না? আপনার ইচ্ছে আমি পূরণ হতে দেব না।
এই শুনে তান্ত্রিক ভয়ঙ্কর রেগে গেলেন। তিনি যজ্ঞস্থলের মন্ত্রভূত মাটি নিয়ে ছুঁড়ে দিলেন আমার দিকে, কিন্তু তা স্পর্শ করতে পারল না আমায়। এই দেখে আরো রেগে যজ্ঞের জ্বলন্ত কাঠ ছুঁড়ে দিলেন আমার দিকে, কিন্তু আশ্চর্যভাবে সেও দিকভ্রষ্ট হয়ে অন্যদিকে পড়ল। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তান্ত্রিক যেই খাঁড়া তুলে প্রহার করতে যাবে আমায়, ঠিক সেই সময় ছুটে গিয়ে আমি তার কপালে সেই একমুখী রুদ্রাক্ষ ছুঁয়ে দিলাম আর সাধুর বলা মন্ত্র উচ্চারণ করতে থাকলাম। কি বলবো তোমাদের, সেই রুদ্রাক্ষের স্পর্শে তান্ত্রিকের শরীরটা আছড়ে পড়ল যজ্ঞস্থলে। কাটা ছাগলের মতো ছটফট করতে থাকলো। সে মুখ দিয়ে গোঙানির শব্দ করতে লাগলো। ধীরে ধীরে স্থির হয়ে গেল তার শরীরটা। একটা ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে গেল তার ভিতর থেকে। দেহটা ভস্মে পরিণত হলো। এত কিছুর মধ্যে কোনো কিছুই যাকে স্পর্শ করতে পারল না সে হলো হরিহর। কিরকম যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসেছিল সে। তার চোখের উপর যেন একটা আস্তরণ লেগেছিল। জাগতিক কোনো কিছুই বিচলিত করছিল না তাকে। এতক্ষণ বলে থামলেন ঠাকুরমশাই। কিশোরী বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? হরিহরকে প্রকৃতিস্থ করলেন কিভাবে? তারানাথ একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণ বাদে আবার বলতে শুরু করলেন, হরিহরকে প্রকৃতিস্থ করতে খুব বেশি বেগ পেতে হয়নি আমায়। একটা যজ্ঞের জ্বলন্ত কাঠ হাতে নিয়ে কলসির থেকে জল ঢেলে সারা যজ্ঞস্থল ধুয়ে দিলাম। কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার ঘটনার কোনো চিহ্ন রাখলাম না। তারপর হরিহরের হাতটা শক্ত করে ধরে বললাম, চলুন, আপনি বাড়ি ফিরতে হবে তো আপনাকে। আপনার স্ত্রী পুত্র অপেক্ষায় আছে আপনার। আমার কথা শুনে ডুকরে কেঁদে উঠল হরিহর। বুঝলাম তান্ত্রিকের দেহ ভস্ম হওয়ার সাথে সাথেই তার মন্ত্রের প্রভাবও সরে গেছে। হরিহর এর থেকে সে তার চেতনা ফিরে পেয়েছে। জ্বলন্ত কাঠের আলোতে জঙ্গল পেরিয়ে হরিহরকে নিয়ে আশ্রমে চলে এলাম। পরের দিন খুব ভোরে গঙ্গা স্নান সেরে মহাদেবের কাছে পূজা দিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেনে উঠে বসেছি। ঠিক এমন সময় জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখলাম বেড়ের মধ্যে সেই সাধুকে, যিনি আমায় এই হরিহরকে খোঁজার পথপ্রদর্শক ছিলেন। হাত তুলে অভয় দিয়ে ভিড়ে বেরিয়ে গেলেন তিনি। আমিও প্রণাম করলাম তার উদ্দেশ্যে। দুদিন ট্রেন যাত্রা সেরে অবশেষে পৌঁছালাম হরিহরের গ্রামে। অবশ্যই সেদিন তারা আমায় আর ফিরতে দেননি। পরের দিন সকালে কথা রাখতে গ্রামের পুরোহিত মশাইয়ের গৃহে দেখা করতে গেলাম। তারপর গ্রামবাসীদের বিদায় জানিয়ে ফিরে এলাম। এতটা বলার পর থামলেন ঠাকুরমশাই। কিশোরী বলল, ঠাকুরমশাই, আর কোনোদিন হরিহর বাবুদের সাথে আপনার দেখা হয়েছিল? ঠাকুরমশাই বললেন, হ্যাঁ, ঠিক তার 3 বছর পর হরিহর ও তার স্ত্রী এসেছিলেন আমায় নিমন্ত্রণ করতে গৌর শঙ্করের বিয়ের জন্য। আমি গিয়েছিলাম তাদের গ্রামে। ভারী লক্ষ্মীমন্ত বউ হয়েছিল গৌরের। আমি প্রশ্ন করলাম, আচ্ছা ঠাকুরমশাই, যে সাধু আপনার এই হরিহর বাবুকে খোঁজার মূল কাণ্ডারি ছিলেন, তিনি কি? কথাটা শেষ করতে না দিয়ে ঠাকুরমশাই হেসে বললেন, হ্যাঁ বিভূতি, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। তিনি আমার সাধনা জীবনের এক অন্যতম পথপ্রদর্শক, অমর জীবনী ছিলেন। এই বলে ঠাকুরমশাই তার উদ্দেশ্যে প্রণাম করলেন। আমিও তাই করলাম। দেখলাম কিশোরী হা করে চেয়ে রইল আমাদের দিকে।
তাকে আর কিছু বলতে না দিয়ে ঠাকুরমশাইকে প্রণাম করে বেরিয়ে পড়লাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আপনারা শুনছিলেন ফিকশন দুনিয়ার বিশেষ নিবেদন অন্বেষা ঘোষের কলমে গ্রাম বাংলার প্রেক্ষাপটে হাড় হিম করা তাড়না তান্ত্রিকের গল্প দুরূহ শ্মশান। কথক অর্থাৎ বিভূতি চরিত্রে ছিল অভিক সাহা, কিশোরী চরিত্রে শুভম রয় চৌধুরী, চারির চরিত্রে অর্ণবী, তাড়না তান্ত্রিকের চরিত্রে আমি দিব্যেন্দু গোস্বামী, অমর জীবনের চরিত্রে বৈশম্পায়ন, সহযাত্রী চরিত্রে দুর্বা গোস্বামী, পূজারীর চরিত্রে সূর্য মাইতি, গৌরশঙ্কর ও তান্ত্রিকের চরিত্রে সৌরদীপ। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন থ্রিলার গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সুরক্ষিত থাকবেন। আর একটা কথা, আপনারা কি গল্প শুনতে বেশি পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। চলি, ভালো থাকবেন।